সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডিসেম্বরে জাতীয় নির্বাচন চাই বিএনপি, প্রধান উপদেষ্টার কাছে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ। এনআইডির তথ্য পাচারের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 সংস্থার বিরুদ্ধে শোকজ করল ইসি। শাহবাগে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জল কামান, বেশ কয়েকজন আহত। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন গ্রেপ্তার 343 জন, মোট আটক 1,500 দেশি অস্ত্র জব্দ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, সবার আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। এদিকে 15 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী রোডম্যাপ ও সারা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে বিএনপির প্রতিনিধি দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। এর দায় সরকার এড়াতে পারেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিশেষ অভিযান ডেভিল হান্টে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 6 সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে 15 ফেব্রুয়ারি ঐক্যমত কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। যে 6টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। এ সময় বিএনপির সাথে বৈঠক নিয়েও কথা বলেন শফিকুল আলম। তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন, এটা আমরা চাই। আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি, আমরা আপনাদের সাথে আছি। স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব, এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। তো আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন। এটা যখন কোনো এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানবেন। বিএনপির উদ্বেগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে অরাজকতা নিয়ে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, ফলে গত 2 দিন কোনো সহিংসতা হয়নি। আইনের ভায়োলেশন করার কোনো। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এনআইডির তথ্য পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাসকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় এনআইডি সেবা গ্রহণকারী এই 5 প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। ব্যাংক, বিমা, আইনশৃঙ্খলা বাহিনী সহ দেশের 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে তথ্য উপাত্ত নিয়ে সাধারণ মানুষকে সেবা দেয়। চুক্তির শর্ত অনুযায়ী সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কোনোভাবে এনআইডির এই তথ্য অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারবে না। শর্ত ভঙ্গ করায় সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো কে কতটুকু সেবা নিচ্ছে তা খোলাসা করতে সোমবার থেকে 3 দিনের মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশন সচিব বলেন, সেবা গ্রহীতা প্রতিটি প্রতিষ্ঠানের একটা সীমা থাকা উচিত। নির্বাচন কমিশন বলছে, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস এই 5 প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করেছে। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা
কাম্য না। এখন পর্যন্ত চুক্তির শর্ত আমাদের জানা মতো এই মুহূর্তে 5টা। আমাদের তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে আছে। বিসিসি বাদে 5টা? জি না, বিসিসি বাদে। সচিব জানান, এনআইডির তথ্যে অপব্যবহারের সুযোগ নেই। মানুষের তথ্যপাত্রের নিরাপত্তা উভয় পক্ষকে বজায় রাখতে হবে। এরার অফ অমিশন অ্যান্ড এরার অফ কমিশন দুটো জিনিস আছে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কিন্তু সাবধানতাটাকে আমি এই মুহূর্তে অপরাধ বলবো না, সচেতনতাটা আরও বেশি দরকার, এবং সেই কারণে এই প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করছি। কিন্তু যদি কেউ অ্যাপ্লাইং দেয়ার মাইন্ড যদি এটাকে করে থেকে থাকেন, সেটা অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে ডেটা ওপেন রেখে চোরকে দোষারোপ করা ঠিক হবে না। আর এজন্য সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যেটা প্রয়োজন সেটাই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। হাইকোর্টের রায় বাতিল ও চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নির্বাচিত হওয়া ৬,৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয়। এরপর আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সোমবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে। আমরা রাস্তায় মরে যাব, তারপর আমাদের নিজেদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। আমি প্রত্যাশী একটা এনজিওতে ছিলাম, ভালো পজিশনে ছিলাম। এখন আমি ওখান থেকে চাকরি ছাড়া দেওয়ার পরে আজকে 3 মাস আমি বেকার। বাসায় যে কারে কিভাবে মুখ দেখাবো, কাউরে মুখ দেখানোর মতো অবস্থায় আমরা নেই। আমাদেরকে এই পর্যন্ত হাজারো আশ্বাস দেওয়া হয়েছে, কাজের কাজ আমরা কিছুই পাচ্ছি না। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের এই ভাই বোনদের উপরে যে হামলা, যে নির্যাতন করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। পুরুষ পুলিশ দিয়ে আমাদের নারী শিক্ষকের গায়ে হাত দিয়েছে। এই প্রশাসনের রায় অবিলম্বে প্রত্যাহার করে কালকের মধ্যে আমাদের যোগদানের নিশ্চয়তা করতে হবে। আমরা এখন তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না, যেটা আদালতের বিবেচনাধীন। আমরা আমাদের যে দায়িত্ব, আমরা আপিল করেছি এই রায়ের বিরুদ্ধে। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর শিক্ষকরা শাহবাগ মোড়ের এক পাশে জড়ো হন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে ২ দিনে মোট গ্রেপ্তার হয়েছে ১,৫২১ জন। এ সময় কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানের দ্বিতীয় দিন গাজীপুরে গ্রেপ্তার হয়েছে অন্তত ১০০ জন। এদের সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়া রবিবার রাত 12:30টার দিকে গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন চয়ন। বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে পাইপগান ও 16টি দেশীয় অস্ত্র সহ আওয়ামী লীগের 30 নেতাকর্মীকে আটক করা হয়েছে। উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা আমাদের গোয়েন্দা দল, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে। সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন। বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। যে আসবে এই জালে সে ধরা পড়বে। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। পরের প্রসঙ্গে, ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালির চাষিরা। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নানা দিবসের ফুলের চাহিদা মেটাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে নানা জাতের ফুলের চাষ হয়েছে এই অঞ্চলে।
দেশের মোট চাহিদার অন্তত ৭০% ফুল সরবরাহ করেন যশোরের গদখালি, পানিসারা, হারিয়া অঞ্চলের ফুল চাষিরা। এগুলোর মধ্যে রয়েছে গ্ল্যাডিওলাস, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ দেশি বিদেশি নানা জাতের ফুল। শুধুমাত্র ঝিকরগাছার গদখালির ১,২০০ হেক্টর জমিতেই ১১ ধরনের ফুল চাষ করা হয়। বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ফুলের চাহিদা মেটাতে এই অঞ্চলেই সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। অতিবৃষ্টির ধকল কাটিয়ে এবার অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন দেখছেন চাষিরা। তাই বাগান পরিচর্যায় ব্যস্ত তারা। ২-৩টে অনুষ্ঠান আসছে, ১৪ ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, তারপরে ২৬শে মার্চ, এই 3টে অনুষ্ঠানে আশা রাখা যায় ফুলের দামটা ভালো পাবো। আমাদের যে মৌসুমটা চলতেছে, ফুলের মৌসুম, এই মৌসুমে আবহাওয়া খুব অনুকূল আছে এবং সেই সাথে সবার ফুলের প্রোডাকশনও খুব ভালো হয়। আমরা সামনে আরো ২১শে ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২৬শে মার্চ আরো ভালো বেচাকেনা হবে আমাদের এই জায়গাটায়। আমরা আশা করি আরো ১০০ কোটি টাকা আমরা লাভবান হতে পারি। এই এলাকার ১.৫ লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। প্রতি বছর উৎপাদিত হয় ৩৫০ কোটি টাকার ফুল। কৃষকদের আমরা কৃষি অফিস থেকে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান করছি, পরামর্শ প্রদান করছি এবং যাতে করে তারা ফুলের বাজার মূল্যটা তাদের আশানুরূপ পায়। বাজারে প্রতিটি গোলাপ ৪ টাকা থেকে ৫ টাকা, প্রতি পিস রজনীগন্ধা ৬ টাকা, রঙিন গ্ল্যাডিওলাস মান ভেদে ১২ থেকে ১৫ টাকা এবং জারবেরা বিক্রি হয় ১২ থেকে ১৪ টাকায়। দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স আপিল শুনানি শুরু হয়েছে। সোমবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেয় ঢাকার বিচারিক আদালত। এতে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের শিক্ষার্থী আবরার থাকতেন শেরেবাংলা হলে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে রুম থেকে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীতে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বিলাল চাকলাদার সহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয় একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকে আরেকটি তেলের ট্রাক লুট করে ডাকাতরা। পরে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি। এরপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফের দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব ময়মনসিংহে তৃতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে জাতীয় ঈদগাহ মাঠে হয় দ্বিতীয় জানাজা। এতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সহ অসংখ্য আইনজীবী অংশ নেন। এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন জানাজায়। রবিবার ৯২ বছর বয়সে মারা যান সাবেক বিচারপতি আব্দুর রৌফ। কসমেটিক্স খাতের লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ৩০ জন সাংবাদিক। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অফ বাংলাদেশ এর উদ্যোগে এই ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে ৩ জন পেয়েছেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার। নকল, ভেজাল প্রসাধনী উৎপাদন ও বাজারজাত বন্ধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানান বক্তারা। অমর একুশে গ্রন্থমেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি, আর এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা
737। এদিকে তসলিমা নাসরিনের বই রাখায় ভাঙচুর করা হয়েছে একটি স্টল, পরে স্টলটি বন্ধ করে দেওয়া হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বইমেলায় ঢল নামে পাঠক ও দর্শনার্থীদের। বাহারি সাজে মেলায় আসেন তরুণ তরুণীরা। নতুন বইয়ের ঘ্রাণ নিতে অনেকেই হাতে তুলে নেন পছন্দের বই। লেখকরা বলেন, ক্রান্তিকালীন সময়ে মানুষের মনের মধ্যে যে আলোড়ন তৈরি হয়, সেখান থেকে সৃষ্টি হয় উৎকৃষ্ট সাহিত্যের। বাংলাদেশেও তেমন একটি সময় চলছে। আমি যে 90-এর কথা বলি, তখন যে আমরা আন্দোলন করছি, তখন তো অরাজকতা তো কমে নাই। আমরা 15 বছর দেখছি, এখন দেখতেছি অরাজকতা তো বাড়ছে, কিন্তু ওই কবি কিন্তু নাই। পুরনো লেখকদের পাশাপাশি অনেক নতুনরাও এসেছেন তাদের প্রকাশিত বই নিয়ে। 24টি দেশের 19টি ভাষার কবিদের কবিতা এখানে বাংলায় অনুবাদ করা হয়েছে। এদিকে তসলিমা নাসরিনের বই রাখার জন্য 128 নম্বর স্টলে হামলা চালায় ও ভাঙচুর করে কিছু মানুষ। এরপর স্টলটি বন্ধ করে দেওয়া হয়। আতঙ্ক ছড়ানোর সুযোগ নাই। আমরা আমাদের একেবারে 21-এর বইমেলা মানে আমাদের প্রাণের বইমেলা। এখানে কোনো কিছু না ঘটুক, কোনো কিছু যেন না হয়, এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন সবাই মিলে আমরা একসাথে কাজ করব। ওই স্টলের প্রকাশক শতাব্দী ভবকে হেফাজতে নিয়েছে পুলিশ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, বিশ্বের যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমাতেই উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে মুদ্রা তৈরির মার্কিন মিন্ট জানিয়েছে 2024 অর্থ বছরে তাদের কয়েন উৎপাদনে প্রায় $320 কোটি ক্ষতি হয়েছে। এবারে খেলার খবর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে প্রত্যাশা অনুযায়ী ভালো করবে তার ছেলেটা। সোমবার রাজধানীর মিরপুরে দলের অনুশীলন শেষে এসব কথা বলেন ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বড় সাফল্য 2017 সালের সেমিফাইনাল খেলা। এবারের আসরে আয়োজক পাকিস্তান। খেলা শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি। প্রস্তুতি হিসেবে সোমবার মিরপুরে তৃতীয় দিনের মতো অনুশীলন করেন ক্রিকেটাররা। দীর্ঘ 8 বছর পর আবারও শুরু হতে যাওয়া মিনি বিশ্বকাপের এই টুর্নামেন্টে এবারে দলটা নিয়ে বেশ আত্মবিশ্বাসী প্রধান কোচ ফিল সিমন্স। ট্রফি জেতার ব্যাপারে আমি আশাবাদী, কিন্তু এখনো সেরা প্রস্তুতি নিতে পারিনি। টি-20 টুর্নামেন্ট 50 ওভারের প্রস্তুতির অংশ হতে পারে না, তবে ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিল। এটা অনেকটা এগিয়ে রাখবে আমাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি লিটন দাসকে। সদ্য শেষ হওয়া বিপিএল এ শতক সহ 11 ম্যাচে 368 রান করেছেন লিটন। অবশ্য ওয়ানডেতে তার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নয়। স্কোয়াডে না থাকলে যে কেউই হতাশ হবে, কিন্তু আমার মনে হয় সে এটা বুঝতে পেরেছে এবং তার ব্যাটিং নিয়ে কাজ করছে। ফিরে আসতে লিটন কঠোর পরিশ্রম করছে। গেল অক্টোবরে চান্ডিকা হাতুরু সিং এ বরখাস্ত হওয়ার পর বাংলাদেশের দায়িত্ব পান সিমন্স। তার সঙ্গে বিসিবির চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভার 6 উইকেটে 304 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সাউথ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই 150 রান করে রেকর্ডের পাতায় জায়গা করে নেন আফ্রিকান ব্যাটার ম্যাথিউ ব্রিটসকে। জবাবে ডেভিড কনওয়ের 97 আর কেন উইলিয়ামসনের অপরাজিত 133 রানের ইনিংসে ভর করে 6 উইকেট আর 8 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউবেরা। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় নিউজিল্যান্ড। Any young aspiring batter, make him your role model. Wasted no time down the track. Kane Williamson takes his team. পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সুস্থ দেহ ও মন গঠনে সহায়তা করে। সোমবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পারভিন হাসান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
গ্রাম বাংলার খেলা হাড়িভাঙা থেকে শুরু করে লং রেঞ্জ, বাস্কেটবল সবই ছিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। সোমবার রাজধানীর মাতুয়াইলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য ডক্টর পারভিন হাসান এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহিদুল হাসান। ক্রীড়া প্রতিযোগিতার প্রথম ভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন খেলায়। এখানে আসার পরে সব একদম কমফোর্টের সাথে পড়াশোনা করতে পারে। নারীর অংশগ্রহণ কিন্তু এখন চোখে পড়ার মতো। একটা খোলা পরিবেশে নিজেদের একটা খেলাধুলার একটা ব্যাপার আছে, বিনোদনের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তাদের জন্যও ছিল নানা ধরনের খেলাধুলা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা চেষ্টা করি যে মেয়েদেরকে আরও যেন এই খেলাধুলা এবং শারীরিক একটা এক্সারসাইজের মধ্যে রাখতে, তারা যেন আজকে আনন্দ করতে পারে এবং বুঝতে পারে যে খেলাধুলাটা একটা শুধু শরীর জন্য একটা এক্সারসাইজই না, এটা একটা বিনোদনও বটে। আমি আশা করি যে আমাদের যে এই নারী স্টুডেন্টরা তারা ভবিষ্যতে বাংলাদেশের নারীদের স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন। তাদের আশা, দেশের অগ্রগতি ও নারী ক্ষমতায়নে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আগামী দিনে আরও অবদান রাখবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বিএনপি, প্রধান উপদেষ্টার কাছে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ। এনআইডির তথ্য পাচারের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 সংস্থার বিরুদ্ধে শোকজ করল ইসি। শাহবাগে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান, বেশ কয়েকজন আহত। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন গ্রেপ্তার 343 জন, মোট আটক 1,500, দেশি অস্ত্র জব্দ। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।